হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান মনস্টার মুভি গডজিলা নিয়ে। ছোট্ট ছোট্ট কিছু আর্কাইভ ফুটেজের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় 1950-এর দশকে পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে এক মহা শক্তিশালী দানবকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আর ওই দানবই হলো গডজিলা। কিন্তু সেই কাজে মানবজাতি বিফল হয়েছিল, মানে গডজিলাকে হত্যা করা যায়নি। এবার মুভি শুরু হয় 1999 সালের একটি সিন দেখিয়ে, যেখানে আমরা দেখতে পাই মনার্ক সংস্থার একটি হেলিকপ্টার ফিলিপাইনের একটি ইউরেনিয়াম খনিতে গিয়ে উপস্থিত হয়, যেখানে হাজার হাজার শ্রমিক খনন কার্যের কাজ করছে। কিন্তু হঠাৎই এই খনিতে ধস নেবে একটি ভূগর্ভস্থ গুহার উদয় হয়েছে, যে কারণেই এই খনন কার্যের সুপারভাইজার জাপানি এক গবেষক ইচিরো সেরিজাওয়াকে এখানে ডেকে পাঠিয়েছেন এই গুহা সম্বন্ধে ইনভেস্টিগেট করার জন্য। আর মনার্কের এই হেলিকপ্টারের মাধ্যমে সেই গবেষক ইচিরো সেরিজাওয়া এবং তার ব্রিটিশ এক সহযোগী ভিভিয়ান গ্রাহাম এখানে উপস্থিত হয়েছে, যার পর ওই গুহাতে প্রবেশ করেই তারা একটি বিশাল বড় প্রাণীর কঙ্কালযুক্ত মৃতদেহ দেখতে পায় এবং একই সঙ্গে দুটি বৃহৎ আকৃতির খোল দেখতে পায়, মানে ডিমের খোল, যেগুলির একটা থেকে অলরেডি কোনো একটি প্রাণীর জন্ম হয়েছে আর আরেকটি আপাত দৃষ্টিতে নষ্ট। এরপর তারা ওই গুহা থেকে আরো এগিয়ে দেখতে পায় বৃহৎ আকৃতির কোনো একটি জিনিস সেখান থেকে বাইরে বেরিয়ে গেছে, আর যেখান দিয়ে সে বেরিয়েছে সেই জায়গা পুরোপুরি তছনছ, যেটা দেখে দুই গবেষক পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ তারা কিছুতেই বুঝতে পারছে না এই গুহা থেকে কি বের হতে পারে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা পরিচিত হই এই মুভির এক মুখ্য চরিত্র জো ব্রডির সঙ্গে, যিনি জাপানের জাঞ্জিরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একজন ইঞ্জিনিয়ার। এমনকি তার ওয়াইফ স্যান্ডিও এই পারমাণবিক কেন্দ্রেই তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে, আর তাদের লাজুক একটি ছেলে রয়েছে ফোর্ড, যেই এই মুভির মেন হিরো। ওকে, তো জো বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে তাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভূমিকম্পের মাত্রা দিন দিন বেড়েই চলেছে, মানে হঠাৎ হঠাৎ করে সেখানে ভূমিকম্প অনুভূত হয়, যেটা তাদের এই নিউক্লিয়ার প্ল্যান্টের জন্য খুবই ক্ষতিকর। তাই সে তার উচ্চপদস্থ কর্তাদের বারবার সতর্ক করে এই নিউক্লিয়ার কেন্দ্রটি বন্ধ করে দেওয়া উচিত, কারণ এটা চালু অবস্থায় যদি ভূমিকম্পের মাত্রা বেশি হয় তাহলে এই নিউক্লিয়ার প্ল্যান্টের রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে পড়বে, ফলে সাধারণ মানুষ একটি বড় বিপদের সম্মুখীন হবে। কিন্তু জো যেহেতু একজন আমেরিকান, তাই জাপানিরা তার কথায় সেভাবে মোটেও আলোকপাত করে না। যাই হোক, একদিন জো নিউক্লিয়ার প্ল্যান্টে পৌঁছে তার ওয়াইফকে তাদের কেন্দ্রের একদম নিচে যেতে বলে নিউক্লিয়ার রিঅ্যাক্টর চেক করার জন্য, মানে এই যে এত ছোট ছোট ভূমিকম্প হচ্ছে তার ফলে রিঅ্যাক্টরের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা চেক করার জন্য। কিন্তু স্যান্ডি তার সঙ্গে আরো কিছু ক্রু মেম্বার নিয়ে সেফটি ড্রেস পরে যখনই রিঅ্যাক্টর চেক করার জন্য নিচের দিকে রওনা হয়, তখনই ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি বড় সড়ো ভূমিকম্প অনুভূত হয়। ফলে সঙ্গে সঙ্গেই জো বাকিদেরকে অর্ডার দেয় সমস্ত নিউক্লিয়ার রিঅ্যাক্টর বন্ধ করে দেওয়ার জন্য, আর তার ওয়াইফকে এই মুহূর্তে নিচ থেকে উপরে চলে আসতে বলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই ভূমিকম্পের ফলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষতি হয়ে রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। জো তার ওয়াইফকে বাঁচানোর জন্য ওই টানেলের একদম সম্মুখে গিয়ে উপস্থিত হয়, যেই টানেলের মাধ্যমে তার ওয়াইফ নিচের দিকে রওনা হয়েছে। কিন্তু তার ওয়াইফ ওয়াকি টকির মাধ্যমে তাকে জানিয়ে দেয় এই রেডিয়েশন থেকে যদি পুরো শহরকে তারা বাঁচাতে চায় তাহলে ওই টানেলের দরজা এখনই বন্ধ করে দিতে হবে। ফলে জো নিরুপায় হয়ে ওই দরজা বন্ধ করে দেয়, আর তার ওয়াইফ সহ বাকি ক্রু মেম্বাররা ওই রেডিয়েশনের ফলেই মারা যায়। এরপর এখান থেকে সিন শিফট হয় বর্তমান টাইমে, যেখানে আমরা দেখতে পাই ফোর্ড মানে জো এর ছেলে বর্তমানে একজন প্রাপ্তবয়স্ক মার্কিন নৌসেনা, যে এই মুহূর্তে প্রায় 14 মাস সমুদ্রে কাটানোর পর সান ফ্রান্সিসকোতে থাকা তার স্ত্রী এলি এবং তার ছোট ছেলে স্যামের কাছে বাড়িতে ফিরে আসছে। এনিওয়ে, বাড়িতে ফেরার পর ফোর্ড একটি ফোন কলের মাধ্যমে জানতে পারে তার বাবা মানে জো জাপানে একটি সিল করা জায়গায় অনুপ্রবেশের জন্য গ্রেপ্তার হয়েছেন। ফলে ফোর্ড সঙ্গে সঙ্গেই তার বাবার সঙ্গে দেখা করার জন্য জাপানে রওনা হয়, যেখানে ফোর্ড তার বাবাকে জামিন দিয়ে মুক্ত করার পর তার বাবা তাকে তারই একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। আর এখানেই আমরা জানতে পারি ওই দুর্ঘটনার পর জো কিছুটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন, যে কারণেই বাবা ও ছেলে বর্তমানে আলাদা আলাদা জায়গায় থাকে। যাই হোক, এই রুমে উপস্থিত হয়েই ফোর্ড লক্ষ্য করে রুমের চারিদিকের দেওয়ালে ওই দুর্ঘটনা সম্বন্ধে বিভিন্ন নথিপত্র আটকানো রয়েছে, মানে তার বাবা এখনো ওই দুর্ঘটনা নিয়েই মত্ত। আর এই যে তার বাবাকে আটক করা হয়েছিল সেটা ওই দুর্ঘটনার জায়গাতে আবারও অনুপ্রবেশ করতে গিয়ে, কারণ ওই জায়গা গভর্নমেন্ট এখন পুরোপুরি সিল করে দিয়েছে। তো এই সব দেখেই ফোর্ড তার বাবাকে জানায়, তুমি আজই আমার সঙ্গে আমার বাড়িতে যাচ্ছ, এখানে এইভাবে থাকার কোনো দরকার নেই। কিন্তু জো তাকে জানিয়ে দেয় এই তদন্ত না শেষ করে এখান থেকে সে কোথাও যাবে না, কারণ তাকে জানতেই হবে ওই দিন তাদের পাওয়ার প্ল্যান্টে ঠিক কি ঘটেছিল, যার কারণে সে তার স্ত্রীকে হারিয়েছে। কিন্তু এই তদন্ত ফুলফিল করতে গেলে তাদেরকে তাদের পুরনো বাড়িতে যেতে হবে, যেটা এখন গভর্নমেন্টের ওই সিল করা জায়গার মধ্যেই পড়ে।
ফলে ফোর্ডও তার বাবার কথা শুনে রাজি হয়ে যায় তাদের পুরনো বাড়িতে যেতে, কারণ তার বাবা দুঃখের সঙ্গে তাকে জানায় স্মৃতি হিসাবে তার মায়ের একটা ছবিও তার কাছে নেই। ফলে দুজনে মিলেই উপস্থিত হয় ওই পরিত্যক্ত এলাকায়, যেখানে জো কিছু কুকুরকে ছুটতে দেখে সঙ্গে সঙ্গেই সে তার সেফটি মাস্ক খুলে ফেলে, কারণ কুকুরকে ছুটতে দেখেই সে বুঝতে পেরেছিল এইখানে রেডিয়েশন আর সেভাবে নেই, মানে এই জায়গা আগের মতোই নিরাপদ। কিন্তু তাও এই জায়গা এখনো কেন সিল করা, এটা ভেবেই ফোর্ড নিশ্চিত হয়ে যায় এখানে নিশ্চয়ই কোনো গোপন কিছু লুকিয়ে রাখা হয়েছে। যাই হোক, তারা তাদের বাড়িতে যায় এবং পুরনো সমস্ত কিছু দেখে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। যদিও ফোর্ডের কথায় তার বাবা তার প্রয়োজন মতো কিছু জিনিস নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু সম্পূর্ণ ওই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার আগেই কিছু জাপানি ভাষী নিরাপত্তা রক্ষীরা তাদেরকে ধরে ফেলে আর তাদেরকে বন্দি করে নিয়ে যায় পরিত্যক্ত সেই পারমাণবিক কেন্দ্রে, মানে যেই প্ল্যান্টেই জো একসময় চাকরি করত। আর সেখানেই জোকে একটি জায়গায় বন্দি করে রাখার পর সে সেখানে বিভিন্ন কর্মীকে কাজ করতে দেখতে পায়। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষ তো জানে এই জায়গা দুর্ঘটনার পর থেকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে, তাহলে এই জায়গায় এখন কি হচ্ছে? ওয়েট করুন, একটু পরেই সমস্তটা বুঝতে পারবেন। এখানেই আমরা সেই গবেষক ইচিরো সেরিজাওয়া এবং তার সহকর্মী ভিভিয়ান গ্রাহামকেও দেখতে পাই। আর এটা থেকেই কনফার্ম হওয়া যায় এখানে যে কাজকর্ম চলছে এটা সম্পূর্ণটাই মনার্ক সংস্থার। এই মনার্ক সম্বন্ধে এই মুভিতে সেরকম বেশি কিছু না জানানো হলেও পরবর্তী মুভিগুলিতে গিয়ে এই সম্বন্ধে আমরা আরো ডিটেলে জানতে পারবো। ওকে, তো জো এবং তার ছেলেকে যেহেতু আলাদা আলাদা জায়গায় আটকে রাখা হয়েছে, তাই জো বারবার বলতে থাকে তার ছেলে কোথায়। আর অন্যদিকে তার ছেলে একটি গাড়িতে বন্দি অবস্থায় লক্ষ্য করে সেখানে থাকা প্রত্যেকটি কর্মী কোনো একটি স্পেশাল জিনিসের উপর রিসার্চ করছে, যার মধ্যে আলোক স্পন্দন বর্তমান। কিন্তু এই সবের মধ্যে হঠাৎই সেখানে বিদ্যুৎ সংযোগের কিছু গন্ডগোল দেখা দিলে জো চিৎকার করে সবাইকে বলতে থাকে ঠিক এই রকমই ঘটনা ঘটেছিল 15 বছর আগে, আর এটা কোনো ভূমিকম্প কিংবা রিয়েক্টরের প্রবলেম না, এটা হচ্ছে ইএমপি মানে ইলেকট্রোম্যাগনেটিক পালস। আর এটা এখানে লুকিয়ে থাকা বিশেষ কোনো জিনিসের কারণেই তৈরি হচ্ছে, ঠিক যে কারণে আমার স্ত্রী 15 বছর আগে মারা গিয়েছিল। এবার এসব শুনে সেখানে থাকা গবেষক ইচিরো সেরিজাওয়া সঙ্গে সঙ্গেই জোয়ের কাছে থাকা সেই ডিস্ক নিয়ে চেক করে বুঝতে পারে 15 বছর আগের ডেটার সঙ্গে এখনকার ডেটার অনেক মিল রয়েছে। এমনকি এই মুহূর্তেই সে জানতে পারে তাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের দুটি ট্যাঙ্ক হঠাৎ করে খালি হয়ে গেছে, মানে যে জিনিসের উপর তারা পরীক্ষা নিরীক্ষা করছে সেটাই ওই রেডিয়েশন শোষণ করে নিয়েছে। আর এসব দেখেই সেরিজাওয়া তার কর্মীদের অর্ডার দেয়, আর না, অনেক হয়েছে, এখন সময় এসেছে প্রোগ্রামটিকে মেরে ফেলার। আমি এখানে প্রোগ্রাম বললাম, যদিও কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন এটা কোনো প্রোগ্রাম না, এটা আসলে একটি প্রাণী। ওকে, তো অর্ডার অনুযায়ী একটি ইস্পাত কন্টেনমেন্ট জাল নামিয়ে ওই বিশেষ জিনিসের উপর লক্ষ লক্ষ ওয়াট বিদ্যুৎ প্রয়োগ করা হয়, আর এই কাজের ফলে ওই স্পন্দিত হওয়া আলোটি সঙ্গে সঙ্গেই থেমে যায়। সবাই ভাবে প্রোগ্রামটি হয়তো এখানেই মারা গেছে, কিন্তু ক্ষণিকের মধ্যেই একটি বিশাল বড় বহু পাওয়ালা প্রাণী তার মধ্যে থেকে বেরিয়ে তার নখযুক্ত পা মাটিতে আঘাত করে, যার ফলে সঙ্গে সঙ্গে সেখানে একটি ইএমপি ফিল্ড তৈরি হয় আর সেখানকার সমস্ত ইলেকট্রিসিটি নিমেষেই চলে যায়। যার পর ওই প্রাণী সেখানে রীতিমতো তাণ্ডব চালিয়ে বহু মানুষকে ঘায়েল করে তার ডানার সাহায্যে উঠতে উঠতে অন্য কোথাও রওনা হয়। পরের দিন সকালে ক্যাপ্টেন রাসেল সেরিজাওয়াকে জানায় এই মুহূর্ত থেকে মার্কিন সেনাবাহিনী এই সম্পূর্ণ জায়গার দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু সঙ্গে তিনি এটাও জানান অপারেশন মোনার্কের ফলে সৃষ্ট ওই প্রাণী সম্বন্ধে আপনার যথেষ্ট জ্ঞান রয়েছে, তাই ওই প্রাণীটিকে ট্র্যাক করার জন্য আপনার সাহায্য চাই। আর এই কাজে আপনার যদি কোনো স্পেশাল কর্মচারীকে দরকার হয় তাকেও আপনি আপনার সঙ্গে নিতে পারেন। ফলে সঙ্গে সঙ্গে সে আহত জো এবং ফোর্ডের দিকে আঙুল দেখায়, মানে এই দুর্ঘটনাতে জো গুরুতরভাবে আহত হয়েছে। যাই হোক, সেরিজাওয়ার কথায় জো এবং ফোর্ডকে একটি হেলিকপ্টারের মাধ্যমে এখান থেকে স্থানান্তরিত করা হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জো এখানেই মারা যায়। যার পর আমরা এই মুভির একটি বড় রহস্য জানতে পারি। মিস্টার সেরিজাওয়া ও তার অ্যাসিস্ট্যান্ট ফোর্ডকে এই সমস্ত ঘটনার একটি ছোট্ট বিবরণ দেয়। প্রথমে এসে 1954 সালের একটি ভিনটেজ পারমাণবিক পরীক্ষার ফুটেজ দেখায়, যেটা আমরা মুভির একদম শুরুতেই দেখেছি। আর ওই ফুটেজ দেখিয়েই তিনি জানান এটা কোনো পারমাণবিক পরীক্ষা ছিল না, এই পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে একটি মহাশক্তিশালী প্রাণীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, যার নাম রাখা হয়েছিল গডজিলা। এরপর সেরিজাওয়ার অ্যাসিস্ট্যান্ট জানায় পৃথিবী প্রথম দিকে প্রচুর পরিমাণে রেডিও অ্যাক্টিভ ছিল, যে টাইমে এই সমস্ত শক্তিশালী প্রাণীগুলির প্রধান খাবারই ছিল রেডিয়েশন। কিন্তু যখনই স্থলভাগ থেকে রেডিয়েশন কমতে শুরু করে তখনই এই সমস্ত মহাশক্তিশালী প্রাণীগুলি সমুদ্রের তলদেশে আশ্রয় নেয়, আর সেখান থেকেই পৃথিবীর কেন্দ্রীভূত রেডিয়েশন শোষণ করে বেঁচে থাকতে শুরু করে। আর আমরা যে সংস্থার হয়ে কাজ করি, মানে মনার্ক স্থাপন করা হয়েছিল এই সমস্ত রেডিও অ্যাক্টিভ প্রাণীদের উপর গবেষণা করার জন্য।
আর আজ থেকে 15 বছর আগে ফিলিপাইনের একটি ইউরেনিয়াম খনিতে আমরা এইরকমই একটি গডজিলার জীবাশ্ম দেখতে পেয়েছিলাম, কিন্তু একই সঙ্গে সেখানে আমরা দুটি ডিমও লক্ষ্য করেছিলাম, যেটা থেকেই কোনো একটি প্রাণী জন্ম নিয়ে সমুদ্রের দিকে রওনা হয়েছিল। আর খুব সম্ভবত সেই প্রাণী হচ্ছে মুটো, মানে যাকে তুমি একটু আগেই দেখেছো। এরপর তিনি আরো জানান, ওই প্রাণী ফিলিপাইন থেকে রওনা হয়ে তার সব থেকে কাছে থাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট জাপানের জাঞ্জিরাতে আশ্রয় নেয়, মানে জো যেখানে কাজ করতো সেখানে। আর তারপর সেখানকার রেডিয়েশন শোষণ করে বড় হতে শুরু করে, যার পরই ঘটে সেই বিপত্তি, মানে যে দুর্ঘটনায় ফোর্ডের মা মারা যায়। কিন্তু ওই দুর্ঘটনার পর মনার্ক ওই সমস্ত জায়গার দায়িত্ব নিয়ে সেখানে লুকিয়ে থাকা ওই প্রাণীটির উপর গবেষণা করতে শুরু করে। এবার এটা শুনেই ফোর্ড রাগান্বিত হয়ে তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা যদি ওই প্রাণীটি সম্বন্ধে আগে থেকেই এত কিছু জানতেন তাহলে তাকে আগেই কেন হত্যা করলেন না? তখন মিস্টার সেরিজাওয়া জানায়, যেহেতু ওই প্রাণীটি তাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে রেডিয়েশন শোষণ করে বড় হচ্ছিল, তাই তারা মনে করেছিল ওই প্রাণীটিকে হত্যা করলে হয়তো তার মধ্যে থাকা রেডিয়েশন পুরো শহরে ছড়িয়ে পড়বে, ফলে সাধারণ মানুষও পড়বে মহা বিপদে। যে কারণেই তারা গবেষণার মাধ্যমে ওই প্রাণীর বায়োলজি জানার চেষ্টা করছিল। এমনকি তারা এটাও জানতো ওই প্রাণী বিদ্যুতে চলা যে কোনো জিনিসের উপর প্রভাব ফেলে, কিন্তু তাদের এটা সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না যে ওই প্রাণী বিদ্যুতের সাহায্য নিয়েই ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি করতে পারে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এটা ফোর্ডের বাবা আগে থেকেই জানতো, কিন্তু এখন যেহেতু তিনি বেঁচে নেই, তাই তারা সকলেই ফোর্ডের কাছ থেকে জানতে চায় তার বাবার গবেষণা সম্বন্ধে সে আর কি কি তথ্য জানে। ফোর্ড এখানে তাদেরকে জানিয়ে দেয়, যেহেতু তার বাবা তার থেকে আলাদা থাকতো, তাই তার গবেষণা সম্বন্ধে সে কোনো কিছুই জানে না। কিন্তু এই কয়েকদিনই সে জানতে পেরেছে তার বাবা বর্তমানে ইকো লোকেশন নিয়ে পড়াশোনা করছিল, কারণ তিনি বুঝতে পেরেছিলেন ওই পাওয়ার প্ল্যান্ট থেকে কোনো একটি বিশেষ সংকেত পাঠানো হচ্ছে অন্য কোনো জায়গায়, মানে ওই প্রাণীটি নির্দিষ্ট একটি সংকেত পাঠাতো অন্য একটি প্রাণীর উদ্দেশ্যে। ফলে সঙ্গে সঙ্গেই সেরিজাওয়া তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে মিলে ওই সংকেত চেক করে বুঝতে পারে ওই প্রাণীর পাঠানো সংকেতের নির্দিষ্ট একটি রিপ্লাইও আসতো, যেটা দেখে প্রথম দিকে তারা ভাবে ওই প্রাণী হয়তো এই সংকেত গডজিলাকে উদ্দেশ্য করে পাঠাতো, কারণ বর্তমানে প্রশান্ত মহাসাগরে থাকা নৌবাহিনীরা খবর পাঠিয়েছে হঠাৎ করেই গডজিলা উদয় হয়েছে, এবং খুব সম্ভবত সে ওই প্রাণীটির দিকেই রওনা হয়েছে। যাই হোক, এখানে ফোর্ড যেহেতু ওই কাজে তাদেরকে আর কোনো সাহায্যই করতে পারবে না, তাই সে একটি হেলিকপ্টারের মাধ্যমে হাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা হয় বাড়ি ফেরার জন্য। কিন্তু এর পরবর্তীতেই সেরিজাওয়া জানতে পারে হাওয়াই থেকে প্রায় 50 নটিক্যাল মাইল দূরে হঠাৎ করেই একটি রাশিয়ান পারমাণবিক সাবমেরিন গায়েব হয়ে গেছে। আর যেহেতু তারা জানে ওই মুটো রেডিয়েশন খেয়েই বড় হয়, তাই তারা খুব সহজেই শিওর হয়ে যায় এটা ওই প্রাণী ছাড়া আর কারোর কাজ না। ফলে সঙ্গে সঙ্গেই তারা একটি প্যারামিলিটারি দল পাঠায় হললুলুর কাছের একটি জঙ্গলে, কারণ স্যাটেলাইটের মাধ্যমে তারা ওই স্থান থেকে রেডিয়েশনের সংকেত পেয়েছে। আর ওই দল জঙ্গলে উপস্থিত হয়েই সাবমেরিনটিকে খুঁজেও পেয়ে যায়। এমনকি সঙ্গে তারা এটাও লক্ষ্য করে ওই মুটো সাবমেরিনে থাকা পারমাণবিক জ্বালানি থেকে রেডিয়েশন শোষণ করছে। ফলে সঙ্গে সঙ্গেই তারা এয়ার জেটের মাধ্যমে তার উপর হামলা চালায়। কিন্তু ঠিক তখনই মুটো আরও একটি ইএমপি চার্জ করে, যার ফলে সেখানকার ইলেকট্রিসিটি থেকে শুরু করে আকাশে উঠতে থাকা প্রত্যেকটি জেটের সমস্ত নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যায় এবং তারা এক এক করে ক্র্যাশ হয়ে যায়। আর এরপরে সেখানে উপস্থিত হয় গডজিলা। তারপর মুটো এবং গডজিলার মধ্যে শুরু হয় একটি ফাইট, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুটো গডজিলার সামনে থেকে পালিয়ে যায়, যার পর সেরিজাওয়া অনুমান করে ওই প্রাণীটি গডজিলাকে উদ্দেশ্য করে কোনো সংকেত পাঠায়নি, সে হয়তো তারই কোনো সঙ্গীকে ওই সংকেত পাঠাতো, যেটা বুঝতে পেরেই গডজিলা হয়তো এই স্থানে উপস্থিত হয়েছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য। মানে গডজিলা এখানে হাজির হয়েছে ওই প্রাণীটিকে হত্যা করার জন্য। আর এই টাইমে গডজিলা রওনা হয়েছে সান ফ্রান্সিসকোর দিকে, মানে যেখানে ফোর্ডের পরিবার থাকে। আর ফোর্ড বর্তমানে হাওয়াইতেই আটকে গেছে, কারণ সেখানকার অবস্থা বর্তমানে খুবই খারাপ। কিন্তু তাও সে কিছু মিলিটারিদের সঙ্গে নিয়ে তার বাড়ির দিকে এগোতে শুরু করে, কারণ তাকে যে কোনো উপায়ে তার পরিবারের কাছে ফিরতে হবে। এদিকে সেরিজাওয়া অনেক চিন্তা ভাবনার পর জানায় নেভাদায় খোঁজ করলে হয়তো আমরা ওই রকমই আরো একটি প্রাণীকে দেখতে পেতে পারি। কিন্তু প্রশ্ন হলো সেরিজাওয়া এত কনফিডেন্টলি এই কথা কিভাবে বলছে? আসলে 15 বছর আগে ফিলিপাইনের ইউরেনিয়াম খনিতে দুটি ডিমের মধ্যে যে ডিমটি নষ্ট ছিল সেটা নিয়ে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর নেভাদায় থাকা একটি পারমাণবিক বর্জ্যকেন্দ্রে ফেলে দিয়েছিল, কারণ ওই ডিমের মধ্যেও ছিল প্রচুর পরিমাণে রেডিয়েশন। আর সেখানে যেহেতু পারমাণবিক বর্জ্য পদার্থ ফেলা হয়, তাই তারা সেখানেই সেটা ফেলে দিয়েছিল। কিন্তু এখন সেরিজাওয়ার মনে হচ্ছে ওই ডিম নষ্ট ছিল না, সেটাও এই 15 বছরে হয়তো এইরকমই বড় সাইজের একটি প্রাণীতে রূপান্তরিত হয়েছে। আর ওই সংকেতগুলি তারাই একজন আরেকজনকে পাঠিয়েছে। ফলে সেরিজাওয়ার কথা অনুযায়ী কিছু সেনাবাহিনী যখনই ওই কেন্দ্র চেক করতে যায়, তখনই তারা উদ্ধার করে সেরিজাওয়ার কথা একদম সঠিক,
কারণ সেখান থেকে দ্বিতীয় একটি মুটো বেরিয়ে পুরো লাস ভেগাস শহর তছনছ করছে। এমনকি প্রথম মুটোর থেকে এই মুটোর সাইজ অনেকটা বড়, কিন্তু প্রথমটির মতো এটা উড়তে পারে না। যাই হোক, এই খবর দেখে নৌবাহিনী প্ল্যান করে বড় একটি পারমাণবিক বোমার সাহায্যে তারা ওই মুটোগুলিকে মাঝ সমুদ্রে নিয়ে যাবে। মানে মুটোগুলি যেহেতু পারমাণবিক রেডিয়েশন শোষণ করে, তাই ওই পারমাণবিক বোমার লোভ তারা কখনোই ছাড়তে পারবে না। আর গডজিলাও তাদের পিছু পিছু সেই স্থানে উপস্থিত হবে, আর সুযোগ বুঝে ওই পারমাণবিক বোমার সাহায্যেই তারা এই তিনটি দানবকে একত্রে হত্যা করবে। যদিও এই প্ল্যান দেখে সেরিজাওয়া জানিয়ে দেয় এই পরিকল্পনা কখনোই সফল হবে না। যাই হোক, নৌবাহিনীর প্ল্যান মতো একটি পারমাণবিক বোমাকে পুরোপুরি অ্যানালগ ভাবে টাইম সেট করে একটি ট্রেনের মাধ্যমে উপকূলের উদ্দেশ্যে মানে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা করা হয়। আর ফোর্ড মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরেই ওই ট্রেনে থাকা সেনাবাহিনীদের সঙ্গে যোগ দেয়, কারণ আগেই বলেছি এই বিপদের দিনে তাকে যে কোনো উপায়ে তার পরিবারের কাছে ফিরতেই হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই ট্রেন নির্দিষ্ট লোকেশনে পৌঁছানোর আগেই একটি মুটো তাদের উপর আক্রমণ করে তাদের প্ল্যান পুরোপুরি নষ্ট করে দেয়। আপাত দৃষ্টিতে ওই ট্রেনে থাকা প্রায় সকলেই মারা যায়, শুধুমাত্র ফোর্ড বাদে। আর পরের দিন সকালে একটি পুনরুদ্ধারকারী দল ফোর্ডকে সহ সেই পারমাণবিক বোমাও সেখান থেকে উদ্ধার করে। এদিকে দেখা যায় দুটি মুটো সান ফ্রান্সিসকোতে তাদের পুনর্মিলনের দিকে অগ্রসর হয়। মানে ওই দুই মুটোর প্রথমটি হচ্ছে মেল এবং দ্বিতীয়টি হচ্ছে ফিমেল। আর বর্তমানে তারা একজন আরেকজনের কাছে অগ্রসর হচ্ছে তাদের বংশ বিস্তারের জন্য। এদিকে নৌবাহিনী এখনো তাদের প্ল্যান নির্দিষ্ট রেখেছে, মানে তারা সেই পারমাণবিক বোমার সাহায্যেই তাদের তিনজনকেই হত্যা করবে। যদিও এই মুহূর্তে সেরিজাওয়া তাদের এই কাজের প্রতিবাদ করে, কারণ তার মনে হয় গডজিলা মানব জাতির শত্রু না। যদি সে মানব জাতির শত্রু হতো তাহলে তার আশেপাশে চলতে থাকা সামরিক জাহাজগুলিকে গডজিলা অনেক আগেই আক্রমণ করত, কিন্তু সেটা সে কখনোই করেনি। যদিও নৌবাহিনী তার এই সব কথা কিছুতেই শুনতে রাজি না, ফলে তারা রেডি হয়ে যায় তিনটি প্রাণীকে একত্রে হত্যা করার জন্য। যার পর দেখা যায় গডজিলা ওই প্রাণীগুলির পিছু নিতে নিতে উপস্থিত হয় সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজে, যেখানে নৌবাহিনীর বিশাল বহর আগে থেকেই মজুত করা রয়েছে। প্রথমে তারা গডজিলার উপর আক্রমণ না করলেও তার কারণে যখন একটি নৌজাহাজের ক্ষতি হয়, তখনই সমস্ত জাহাজ থেকে গডজিলার উপর আক্রমণ করা শুরু হয়। ঠিক এই টাইমেই একটি মুটো আবারও ইউএমপি চার্জ করে, ফলে আকাশে উঠতে থাকা সমস্ত জেট নিমেষেই ক্র্যাশ হয়ে যায়। আর এই সুযোগ নিয়েই পুরুষ মুটো নৌবাহিনীর কাছে থাকা সেই নিউক্লিয়ার বোমা ছিনিয়ে নেয়, যেটা নৌবাহিনী আগে থেকেই প্ল্যান করে অ্যানালগ টাইমার সেট করে রেখেছিল। কারণ নৌবাহিনী জানে ডিজিটাল যে কোনো জিনিস মুটোর রেডিয়েশনে নষ্ট হয়ে যায়। কিন্তু অন্যদিকে দেখা যায় মহিলা মুটো চায়না টাউনের কিছু অংশ গর্ত করে তার একটি বাসা তৈরি করছে নতুন প্রজন্ম জন্ম দেওয়ার জন্য। আর পুরুষ মুটো ওই নিউক্লিয়ার বোমটি নিয়ে তার কাছেই উপস্থিত হয়, যাতে ওই বোমের রেডিয়েশন শোষণ করে তাদের নতুন প্রজন্মের জন্ম খুব তাড়াতাড়ি হয়। ফলে নৌবাহিনী থেকে শুরু করে সমস্ত সামরিক বাহিনী পড়ে যায় মহা চিন্তায়, কারণ নির্দিষ্ট টাইমে ওই বোমটি ব্লাস্ট হবে আর পুরো শহরের লক্ষ লক্ষ মানুষ ওই বোমের কারণেই মারা যাবে। মানে এখন যে কোনো উপায় তাদের ওই বোমটিকে নষ্ট করতে হবে। ফোর্ড দাবি করে সে ওই বোমটি প্রায় 60 সেকেন্ডের মধ্যেই নিষ্ক্রিয় করতে পারবে। ফলে আর কোনো রাস্তা না থাকায় ফোর্ড সহ একটি সামরিক দলকে প্লেনের মাধ্যমে ওই নির্দিষ্ট লোকেশনের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তারা সরাসরি ওই লোকেশনে পৌঁছতে না পেরে উপর থেকেই হ্যালো জাম্পের মাধ্যমে রওনা হয় ওই লোকেশনে। এদিকে গডজিলার সঙ্গে শুরু হয়েছে ওই দুই প্রাণীর ফাইট। যেই সুযোগেই সেনাবাহিনীর এই দল পৌঁছে যায় সেই স্থানে যেখানেই রয়েছে ওই নিউক্লিয়ার বোম। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে ওই বোমটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এইখানে তারা সেটাকে নিষ্ক্রিয় করতে পারবে না। তাই তারা ওই বোমটিকে সঙ্গে নিয়ে সেখান থেকে তাদের নৌকায় ফিরে আসতে শুরু করে। কিন্তু ফোর্ড সেখানে থাকা ওই প্রাণীগুলির হাজার হাজার ডিম দেখে বুঝতে পারে এগুলি যদি জন্ম নেয় তাহলে মানব জাতি পুরোপুরি শেষ। তাই সে সেখানেই থাকা ধ্বংসপ্রাপ্ত একটি ট্যাঙ্কারের ট্যাঙ্ক থেকে পেট্রোল খুলে দিয়ে বড় সড়ো একটি বিস্ফোরণ ঘটায়। ওদিকে দুই মুটোর সঙ্গে লড়াইয়ে গডজিলা যখন পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে, ঠিক তখনই তাদের বাসায় এই বিস্ফোরণ দেখে মহিলা মুটোটি তার বাসার দিকে ফিরে আসতে শুরু করে। আর সেই সুযোগেই গডজিলা পুরুষ মুটোটিকে একা পেয়ে হত্যা করে। এদিকে মহিলা মুটো তার বাসায় পৌঁছে যখন দেখতে পায় তার সমস্ত ডিম নষ্ট হয়ে গেছে, তখনই সে রাগান্বিত হয়ে ওঠে। ওদিকে যে সেনাবাহিনীরা এখান থেকে বোম নিয়ে পালিয়েছে তারা একটি নৌকায় উপস্থিত হয়ে সেটাকে চালু করলেই মহিলা মুটোটি সেই দিকে রওনা হয়। যার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনীর উপর সে হামলা করতে শুরু করে। ফলে সবাই যখন ওই বোট ছেড়ে পালায়, আহত ফোর্ড যা হোক করেই হোক ওই বোর্ডে উপস্থিত হয়ে সেটা নেভিগেশন সেট করে দেয় মাঝ সমুদ্রে, যাতে ওই বোম ব্লাস্ট হলেও সেটা মাঝ সমুদ্রে হয়। কিন্তু লাস্ট মুহূর্তে ওই মুটো আবারও একটি ইউএমপি চার্জ করলে ওই নৌকার ইঞ্জিন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। যার পর ওই মুটো ফোর্ডের উপর আক্রমণ করতে যায়। কিন্তু ঠিক তার আগেই
গডজিলা সেখানে উপস্থিত হয়ে ওই মুঠোর চোয়াল চেপে ধরে তার মুখের মধ্যে পারমাণবিক অগ্নিবিম ছুঁড়ে দেয়, ফলে তার কাহিনী এখানেই সমাপ্ত হয়। কিন্তু এত কিছুর পর গডজিলা নিজেই জ্ঞান হারিয়ে উপকূলে লুটিয়ে পড়ে। এদিকে পারমাণবিক বোমটি তো নিষ্ক্রিয় করা যায়নি, তাই জাহাজের ইঞ্জিন পুনরায় চালু হওয়ার পর জাহাজটি মাঝ সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ফোর্ড এই জাহাজেই জ্ঞান হারায়। কিন্তু একদম লাস্ট টাইমে কিছু সামরিক বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে সেখানে উপস্থিত হয়ে ওই বোট থেকে ফোর্ডকে উদ্ধার করে নেয়। আর বোমটি শেষ পর্যন্ত শহর থেকে বেশ কিছুটা দূরে গিয়ে বিস্ফোরিত হয়, যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয় না। পরের দিন দেখা যায় ধ্বংসপ্রাপ্ত ওই শহর থেকে আহত সকলকেই রেস্কিউ করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ফোর্ডও তার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়। মুভিতে ফোর্ডের পরিবারের সিন অনেকবার দেখানো হয়েছে, কিন্তু মূল গল্পে সেগুলির কোনো ইম্পর্টেন্স নেই বলে আমি সেভাবে উল্লেখ করিনি। কিন্তু এখানে নিশ্চয়ই এই দুজন অ্যাক্টর মানে ফোর্ডের চরিত্রে অভিনয় করা অ্যারন টেলর জনসন আর তার ওয়াইফের চরিত্রে অভিনয় করা এলিজাবেথ ওলসনকে নিশ্চয়ই আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না, কারণ এই দুজনকে নিশ্চয়ই আপনারা খুব ভালো করেই চেনেন। আচ্ছা বলুন তো এই দুজন কোন কোন চরিত্রের জন্য আমাদের কাছে ফেমাস? ওকে, তো লাস্ট সিনে দেখা যায় পরাক্রমশালী গডজিলা পুনরায় জেগে উঠেছে এবং বর্তমানে সাগরের দিকে রওনা হয়েছে, যার পর সংবাদ মাধ্যমে দেখানো হয় দানবদের রাজা গডজিলা আমাদের শহরের পরিত্রাতা। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন।